أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমরা গতকালকে আলোচনা করছিলাম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। কত? 2012। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারা এক ধারায় বলা আছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে পরিচিতি হবে। দুই ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2 দুইয়ের গতে বলা আছে পর্নোগ্রাফি। আসলে পর্নোগ্রাফিটা বলতে কি বোঝায়? পর্নোগ্রাফি বলতে বোঝায় যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল ছবি, কোনো নগ্ন ছবি, কোনো সংলাপ, কোনো অভিনয়, কোনো নগ্ন অথবা অর্ধনগ্ন কোনো নৃত্য অথবা চলচ্চিত্র অথবা কোনো ভিডিও চিত্র, কোনো স্থির চিত্র, কোনো গ্রাফিক্স অথবা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যৌন উত্তেজনা সৃষ্টি করে এমন কোনো ভাস্কর্য, এমন কোনো মূর্তি, এমন কোনো কার্টুন যার কোনো শিক্ষাগত মূল্য নেই অথবা যার কোনো শৈল্পিক মূল্য নেই, তাকেই কি বলা হয়? পর্নোগ্রাফি বলা হয়। আর ধারা দুইয়ের ঘতে বলা হয়েছে পর্নোগ্রাফি যন্ত্রাংশ। পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে কি বোঝায়? ধারা 2 ঘ খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় টিকা অথবা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসতে পারে। পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে বোঝায় পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য, ধারণ করার জন্য, সংরক্ষণ করার জন্য, বাজারজাত করার জন্য যে সকল যন্ত্রপাতি বা যে সকল ইলেকট্রনিক ডিভাইস বা যে সকল ক্যামেরা, যে সকল কম্পিউটার বা কম্পিউটার যন্ত্রাংশ বা সিডি, বিসিডি, ডিভিডি ব্যবহার করা হয়, এই সকল যন্ত্রাংশকে কি বলা হয়? পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। ধারা 2 ঘ। তাহলে ধারা এক ধারায় বলা আছে পর্নোগ্রাফি আইন 2012 সালের আইন নামে অভিহিত হবে। ধারা 2 ঘতে বলা আছে পর্নোগ্রাফি এবং পর্নোগ্রাফি সরঞ্জাম। পর্নোগ্রাফি বলতে বোঝায় ওই সকল জিনিস যা যৌন উত্তেজনা সৃষ্টি করে, মানুষের যৌন উত্তেজনা সৃষ্টি করতে সাহায্য করে, বা কোনো যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, কোনো অভিনয়, কোনো নৃত্য অথবা কোনো ভিডিও চিত্র অথবা কোনো নগ্ন বা অর্ধনগ্ন কোনো ভিডিও বা ভিডিও চিত্র বা স্থির চিত্র অথবা কোনো নৃত্য অথবা কোনো গ্রাফিক্স অথবা অন্য কোনো উপায়ে ধারণকৃত বা প্রদর্শনযোগ্য কোনো নগ্ন ছবি অথবা মানুষের মনে যৌন উত্তেজনা সৃষ্টি করে এমন কোনো অশ্লীল বই, এমন কোনো অশ্লীল কার্টুন, এমন কোনো মূর্তি বা এমন কোনো প্রদর্শনী যা যৌন উত্তেজনা সৃষ্টি করে, তাকেই কি বলা হয়? পর্নোগ্রাফি বলা হয়। ধারা 2 গ। আর ধারা 2 ঘতে বলা হয়েছে পর্নোগ্রাফি সরঞ্জাম, অর্থাৎ পর্নোগ্রাফি তৈরি করতে, প্রদর্শন করতে, সংরক্ষণ করতে, ধারণ করতে, বহন করতে যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয় তাকে পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। যেমন পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য বা তৈরি করার জন্য বা প্রস্তুত করার জন্য ক্যামেরার প্রয়োজন আছে। ক্যামেরা ছাড়া পর্নোগ্রাফি তৈরি করা যাবে না। তারপরে এগুলা ধারণ করার জন্য বা সংরক্ষণ করার জন্য কম্পিউটার দরকার, সিডি দরকার, ভিসিডি দরকার, ডিভিডি দরকার, ইন্টারনেটের দরকার, মোবাইলের দরকার আছে। তারপর অন্যান্য ডিজিটাল ইলেকট্রনিক্স এর দরকার আছে। আর এগুলো প্রদর্শন করার জন্য কম্পিউটার দরকার, তারপরে কম্পিউটার মনিটর দরকার বা টিভির দরকার। এই সকল কি প্রদর্শনীর জন্য যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয় বা ধারণ সংরক্ষণ করার জন্য যে সকল যন্ত্রাংশ বা যে সকল ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয় তাকে পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। ধারা 2 ঘ। ধারা 4 ধারায় বলা ছিল যে পর্নোগ্রাফি কি করা যাবে না? সংরক্ষণ পর্নোগ্রাফি সংরক্ষণ করা যাবে না অথবা বাজারজাত করা যাবে না, বাজারজাতকরণ নিষিদ্ধ।
পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, রক্ষণাবেক্ষণ, ক্রয়, বিক্রয়, আমদানি, রপ্তানি, ধারণ বা প্রদর্শন করা যাবে না। ধারা 4। ধারা 4, ধারা 5-এ বলা হয়েছে তদন্ত। ধারা 5, তদন্ত। তদন্ত প্রক্রিয়া কিরূপ হবে? তদন্ত প্রক্রিয়া হবে, এই আইনে যদি কোনো অপরাধের সৃষ্টি হয়, অপরাধের সৃষ্টি হওয়ার পর যদি মামলা হয়, তাহলে সেই অপরাধের তদন্ত কার্যক্রম একজন পুলিশের সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন কর্মকর্তা দ্বারা তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। তদন্তর ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে। ধারা 5-এর 1। ধারা 5-এর 1। ধারা 5 দিয়ে বলা হয়েছে তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। যদি 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আরো 15 দিন পর্যন্ত সময়, 15 কার্য দিবস পর্যন্ত সময় বর্ধিত করা যেতে পারে। ধারা 5-এর 2। ধারা 5-এর 3-এ বলা হয়েছে উপধারা 2 অনুসারে 30 কার্য দিবস এবং অতিরিক্ত 15 কার্য দিবসের মধ্যেও যদি তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল বা আদালত আরো অতিরিক্ত 30 দিন সময় পর্যন্ত কি করতে পারেন? 30 কার্য দিবস পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারেন। ধারা 5-এর 3। কে বৃদ্ধি করতে পারেন? ধারা 5-এর 3-এ আদালত বা ট্রাইব্যুনাল, যে আদালত বা ট্রাইব্যুনালে বিচার হবে সেই আদালত বা ট্রাইব্যুনাল কি করতে পারেন? এই 30 কার্য দিবস সময় বৃদ্ধি করতে পারেন। তার কাছে যদি মনে হয় যে যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে সেই যুক্তিসঙ্গত কারণ উল্লেখপূর্বক 30 কার্য দিবস সময় বৃদ্ধি করতে পারেন। ধারা 5-এর 3। ধারা 6, তল্লাশি, জব্দ, গ্রেপ্তার। তল্লাশি, জব্দ, গ্রেপ্তার বা যে সকল জিনিস তল্লাশি করে পাওয়া যাবে তা সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। ধারা 6-এর 1, এখানে তল্লাশি করার ক্ষেত্রে পুলিশের সাব ইন্সপেক্টর নিম্নে নয় এমন কোনো কর্মকর্তা অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে কি করতে পারবেন? এই পর্নোগ্রাফি অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তারের জন্য যে কোনো স্থানে তিনি প্রবেশ করতে পারবেন এবং প্রবেশ করে পর্নোগ্রাফি যদি সরঞ্জাম পাওয়া যায় তা তিনি উদ্ধার করতে পারেন, আটক করতে পারেন, এবং কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায় তাকে সে ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারেন। ধারা 6-এর 1। তো ধারা 6-এর 1-এ তল্লাশি পরিচালনা করা যাবে কিসের জন্য? কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য, অথবা এই পর্নোগ্রাফি সংক্রান্ত যদি কোনো বস্তু বা কোনো ইলেকট্রনিক্স যদি উদ্ধার করা যায়, তাহলে তা উদ্ধার করার জন্য কি করা যাবে? তল্লাশি কার্যক্রম সম্পন্ন করা যাবে। ধারা 6-এর 1। ধারা 6-এর 2, তল্লাশি করার সময় যে সকল জিনিসপত্র পাওয়া যাবে, অর্থাৎ কোনো স্থানে কোনো জায়গায় যদি তল্লাশি করা হয়, যদি এরূপ কোনো সংবাদ পাওয়া যায় যে কোনো জায়গায় তল্লাশি করা হলে সেখানে পর্নোগ্রাফি সরঞ্জাম সংক্রান্ত কোনো জিনিস উদ্ধার করা যাবে, বা পর্নোগ্রাফি আছে এরূপ কোনো মানে কম্পিউটার হোক, মোবাইল হোক, সিডি, পিসিডি, ডিভিডি হোক, বা এই সকল প্রদর্শন করার জন্য ইলেকট্রনিক কোনো ডিভাইস হোক বা ডিজিটাল কোনো ডিভাইস হোক, যাই কিছু পাওয়া যাবে, যাই কিছুর জন্য তল্লাশি করা হবে, এরূপ কোনো যদি সংবাদ পাওয়া যায়, তাহলে ওই সংবাদের ভিত্তিতে বা তথ্যের ভিত্তিতে তল্লাশি করে এই জাতীয় যদি কোনো জিনিস, কম্পিউটার, ডিভিডি, সিডি, ভিসিডি, হার্ড কপি, সফট কপি, তারপর ইলেকট্রনিক ডিভাইস অথবা ডিজিটাল ডিভাইস, এই সকল যদি যা কিছু পাওয়া যাবে প্রত্যেকটা জিনিসই কি করা যাবে? আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-এর 2। ধারা 6-এর 2। তাহলে ধারা 6-এর 1-এ বলা হয়েছে পুলিশের একজন সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন পদবীর পুলিশ কর্মকর্তা দ্বারা অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্তৃপক্ষ বা কর্মকর্তা দ্বারা কি করা যেতে পারে? ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে। দুইটা ক্ষেত্রেই, তদন্তের ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি অনুসরণ, আর তল্লাশির ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে তল্লাশি কার্যক্রম সম্পূর্ণ করা যাবে। যদি কোথাও মনে হয় যে কোনো জায়গায় এই অপরাধ সংক্রান্ত কোনো ব্যক্তি আছে বা এই অপরাধ সংক্রান্ত কোনো সরঞ্জাম আছে, তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য এবং ওই সরঞ্জাম উদ্ধার করার জন্য কি করা যেতে পারে? তল্লাশি করা যেতে পারে। ধারা 6-এর 1। ধারা 6-এর 2-এ বলা হয়েছে এই সকল যন্ত্রাংশ যা কিছু পাওয়া যাবে প্রত্যেকটা জিনিসই আদালতে সাক্ষ্য হিসাবে
ব্যবহার করা যাবে। ধারা 6-2। ধারা 6-3 বলা হয়েছে এই সকল পর্নোগ্রাফি যে সকল মাধ্যমে ব্যবহার করা হয়, আরো অন্যান্য সরকারি মাধ্যম আছে, যেমন বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বা অন্য কোনো সরকারি উপযুক্ত কর্তৃপক্ষ বা মোবাইল অপারেটর, অথবা যারা ইন্টারনেট সার্ভিস হোল্ডার থাকে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে, এই সকল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা বৈধ ও আইপি সার্ভিস প্রোভাইডার সহ সরকারি ও সরকারি নিকট হতে লাইসেন্স প্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের নিকট যদি অন্য কোনো সরকারি তথ্য বা সংরক্ষিত তথ্য বা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা যদি অন্য কোনো তথ্য যদি পান, তাহলে সেই তথ্য কি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ একজন তদন্তকারী কর্মকর্তা যখন কোন স্থানে প্রবেশ করে তল্লাশি করে সিডি বিসিডি ডিভিডি পাবেন, এগুলা কি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের নিকট বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষের নিকট বা মোবাইল যে অপারেটর আছে মোবাইল অপারেটরদের নিকট, অথবা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষের নিকট, অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই সকল ব্যক্তির নিকট, অথবা ইন্টারনেট ভিওআইপি সার্ভিস প্রোভাইডার সরকারি অথবা বেসরকারি যে কোনো ব্যক্তির নিকট যদি তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যদি কোনো তথ্য পান, তাহলে সেই সকল তথ্য কি করা যাবে, সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। তাহলে দুই ধরনের তথ্য পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধীনে যদি পাওয়া যায়, তাহলে সাক্ষ্য হিসেবে তা আদালতে ব্যবহার করা যাবে। দুই ধরনের তথ্য কি কি? একটা হলো তথ্য যখন কোনো তথ্যের ভিত্তিতে কোনো বাড়ি তল্লাশি করবেন বা কোনো স্থান তল্লাশি করবেন, সেই বাড়ি বা স্থান তল্লাশি করার পর যে সকল সরঞ্জাম পাওয়া যাবে পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য, ধারণ করার জন্য, সংরক্ষণ করার জন্য বা বাজারজাত করার জন্য যে সকল যন্ত্রাংশ পাওয়া যাবে, সেই সকল যন্ত্রাংশ উদ্ধার করার পর তা আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর দ্বিতীয় বিষয়টি হলো যখন কোন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবেন, সে পুলিশের তদন্তকারী কর্মকর্তা হোক অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন কর্মকর্তা হোক, তদন্ত করার ক্ষেত্রে তিনি যখন বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা অন্য কোন সরকারি কর্তৃপক্ষের নিকট বা মোবাইল যে অপারেটর থাকে, অর্থাৎ বাংলা লিঙ্কে যে অপারেটর গুলোতে থাকে, এদের কোনো অপারেটরের নিকট যদি কোনো তথ্য থাকে বা ইন্টারনেট সার্ভিস যে প্রোভাইডার যারা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে, এই সার্ভিস প্রোভাইডার যারা আছে, অথবা বৈধ ভিওআইপি সার্ভিস প্রোভাইডার সহ অন্যান্য সার্ভিস প্রোভাইডার অথবা সরকারি কর্তৃপক্ষ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে অন্য কোনোভাবে যদি কোনো তথ্য যদি সংরক্ষণ করতে পারেন বা কোনো তথ্য যদি পান, তাহলে সেই তথ্য আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-3। ধারা 6-3 ধারা 1 ধারায় বলা আছে যে এই আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে অভিহিত হবে। 2 ধারায় বলা আছে পর্নোগ্রাফি বলতে কি বোঝায় বা পর্নোগ্রাফি কি। 2 ধারায় বলা আছে পর্নোগ্রাফি সরঞ্জাম। ধারা 2 পর্নোগ্রাফি বলতে বোঝায় মানুষের যৌন উত্তেজনা সৃষ্টিকারী এমন কোনো অশ্লীল নৃত্য বা অভিনয় বা সংলাপ অথবা নগ্ন অথবা অর্ধনগ্ন কোনো ছবি, স্থিরচিত্র, ভিডিও চিত্র অথবা এমন কোনো বই বা সাময়িকী বা এমন কোনো প্রকাশনী অথবা এমন কোনো মূর্তি, এমন কোনো কার্টুন, এমন কোনো ভাস্কর্য যা মানুষের মনে যৌন উত্তেজনা সৃষ্টি করে, তাকে কি বলা হয়, পর্নোগ্রাফি বলা হয়। এবং এই সকল জিনিস যার কোনো শৈল্পিক বা যার কোনো শিক্ষাগত মূল্য নাই, তাকে কি বলা হয়, পর্নোগ্রাফি বলা হয়। যার মাধ্যমে আপনি কোনো কিছু শিখতে পারবেন না, কোনো কিছু বুঝতে পারবেন না, কোনো কিছু শেখারও নাই, অথবা কোনো কিছু বোঝার জন্য নাই। এই সকল জিনিসকে কি বলা হয়, পর্নোগ্রাফি বলা হয়। আর পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে বোঝায় পর্নোগ্রাফি উৎপাদন, পর্নোগ্রাফি ধারণ, পর্নোগ্রাফি সংরক্ষণ, পর্নোগ্রাফি বাজারজাতকরণ, পর্নোগ্রাফি রক্ষণাবেক্ষণ করার জন্য ক্যামেরা, সিডি, ভিসিডি, ডিভিডি, কম্পিউটার ডিভাইস, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল ডিভাইস,
এই সকল যন্ত্রাংশ যার মাধ্যমে পর্নোগ্রাফি উৎপাদন করা হয়, ধারণ, রক্ষণাবেক্ষণ করা হয়, অথবা সংরক্ষণ করা হয়, অথবা বাজারজাত করা হয়, তাকে কি বলা হয়? এই সকল যন্ত্রপাতিকে পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। ধারা 2 ঘ। ধারা 4 ধারায় বলা আছে পর্নোগ্রাফি উৎপাদন, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, বাজারজাতকরণ বা ক্রয় বিক্রয় এগুলা করা যাবে না, এগুলা নিষিদ্ধ। ধারা 4। ধারা 5 বলা হয়েছে তদন্ত কার্যক্রম কিরূপ হবে? পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধারা 5 পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তদন্ত করতে গেলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের কোনো অপরাধের তদন্ত করতে গেলে একজন পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিম্ন নয় অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে। ধারা 5 ধারা 5 বলা হয়েছে যখন কোনো পুলিশ অফিসার অথবা অপর কোনো কর্মকর্তা তদন্ত কার্যক্রম করবেন, এই তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে তিনি 30 কার্য দিবস পর্যন্ত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। যদি এই তদন্ত কার্যক্রম 30 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করা না যায়, তাহলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা উপযুক্ত কর্তৃপক্ষ আরো 15 দিন সময় পর্যন্ত 15 কার্য দিবস সময় বৃদ্ধি করতে পারেন। ধারা 5 ধারা 5 বলা হয়েছে উপধারা 2 অনুসারে যদি তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে আদালতের অনুমোদন ক্রমে অতিরিক্ত আরো 30 কার্যদিবস সময় বৃদ্ধি করা যাবে। ধারা 5 3। ধারা 6 তল্লাশি করা যাবে, জব্দ করা যাবে এবং সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। ধারা 6 তল্লাশি করার পদ্ধতি কি? কে তল্লাশি করতে পারবেন? পুলিশের একজন সাব ইন্সপেক্টর পদের অফিসার, সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন কোন কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ বা কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করেন যেখানে কোনো ব্যক্তি পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো অপরাধ করে তাকে গ্রেপ্তারের জন্য অথবা পর্নোগ্রাফি কোনো সরঞ্জাম উদ্ধার করার জন্য যে কোনো স্থানে তল্লাশি করতে পারেন। ধারা 6 ধারা 6 বলা হয়েছে যখন তল্লাশি করা হবে, তল্লাশি করে যদি পর্নোগ্রাফি কোনো সরঞ্জাম পাওয়া যায়, তা তা উদ্ধার করার পর আদালতের সাক্ষ্য হিসেবে তা ব্যবহার করা যাবে। ধারা 6 ধারা 6 বলা হয়েছে পর্নোগ্রাফি সরঞ্জাম ব্যতীত অন্য কোনো তথ্য যদি তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যদি পান, তা আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6 এই তথ্যগুলো কোথায় কোথায় পাওয়া যেতে পারে? বিটিআরসি, বিভিন্ন মোবাইল প্রোভাইডার, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস হোল্ডার যারা থাকে, সার্ভিস প্রোভাইডার যারা থাকে, অথবা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষের নিকট যদি কোনো তথ্য থাকে, অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যদি অন্য কোথাও কোনো তথ্য পান, তাহলে সেই সকল তথ্য কি করা যাবে? আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 13 ধারা 13 ধারায় বলা হয়েছে মিথ্যা মামলা সংক্রান্ত, অর্থাৎ কোনো ব্যক্তির অধিকার নাই জেনেও যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য বা ক্ষতি করার জন্য বা ক্ষতি করার উদ্দেশ্যে যদি মিথ্যা মামলা দায়ের করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 13 ধারা 13 আর ধারা 13 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এরূপ কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষতি সাধন করার জন্য মিথ্যা মামলা দায়ের করেন এবং সেই মিথ্যা মামলার শুনানিকালে বা বিচার শেষে বা বিচার কার্যক্রম শেষে যদি আদালত ওই অপরাধী ব্যক্তিকে বা যে ব্যক্তি অপরাধ করছে বলে মনে হয় সেই ব্যক্তিকে যদি খালাস প্রদান করেন এবং খালাস প্রদান করার পর আদালত যদি মনে করেন যে মামলাটি মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল, বা কোনো ব্যক্তি ক্ষতি সাধন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত এই মামলা ছিল বা মামলা দায়ের করা হয়েছিল বা অভিযোগ করা হয়েছিল, তাহলে আদালত ওই যে ব্যক্তি মামলা দায়ের করেন তাকে শাস্তি প্রদান করতে পারেন। ধারা 13 ধারা 13 ধারা 13 মিথ্যা মামলা দায়ের করা যাবে না, দায়ের করলে অপরাধ হবে। আর ধারা 13 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য মিথ্যা মামলা দায়ের করেন এবং সেই মিথ্যা মামলার বিচার শেষে বা শুনানি শেষে যদি অপরাধী ব্যক্তি যাকে অভিযোগ করা হয়েছে সে অভিযুক্ত ব্যক্তিকে যদি আদালত বা ট্রাইব্যুনাল যদি খালাস প্রদান করেন, মামলা হতে যদি অব্যাহতি প্রদান করেন এবং ট্রাইব্যুনাল বা আদালত যদি বুঝতে পারেন যে এটা একটা ভিত্তিহীন মামলা ছিল বা কোনো মিথ্যা মামলা ছিল, তাহলে যে ব্যক্তি অভিযোগ দায়ের করছেন বা মামলা দায়ের করছেন তাকে অপরাধী হিসেবে শাস্তি প্রদান করা যাবে। ধারা 13 ধারা 13 ধারায় বলা আছে এই আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে অভিহিত হবে। ধারা 2 এর গতে বলা হয়েছে পর্নোগ্রাফি। ধারা 2
গতে বলা হয়েছে পর্নোগ্রাফি সরঞ্জাম। ধারা 4, পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, রক্ষণ, বাজারজাতকরণ অথবা প্রস্তুতকরণ বা ক্রয়, বিক্রয়, প্রদর্শন করা যাবে না। ধারা 5-এ বলা হয়েছে তদন্ত। ধারা 5-এর 1, পুলিশের একজন সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারবেন। তদন্ত করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে। ধারা 5-এর 2, 5-এর 2-এ বলা হয়েছে তদন্ত করার ক্ষেত্রে তিনি 30 কার্য দিবস পর্যন্ত সময় পাবেন। এই 30 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত সমাপ্ত না হয়, তাহলে অতিরিক্ত 15 কার্য দিবস সময় পুলিশ সুপার অথবা পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা উপযুক্ত কর্তৃপক্ষ 15 কার্য দিবস সময় বৃদ্ধি করতে পারবেন। ধারা 5-এর 3-এ বলা হয়েছে উপধারা 2 অনুসারে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করা না যায়, তাহলে আদালত বা ট্রাইব্যুনাল অনুমতি সাপেক্ষে আরো 30 কার্য দিবস সময় বৃদ্ধি করতে পারেন। ধারা 6, জব্দ করা যাবে, প্রবেশ করা যাবে এবং জব্দ করে যা কিছু পাওয়া যাবে বা তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তা আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-1, 6-1 ধারায় বলা হয়েছে এই আইনে যদি কোনো অপরাধ হয় বা কোনো তথ্য পাওয়া যায়, তাহলে সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একজন সাব ইন্সপেক্টর পদের অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার বা কর্তৃপক্ষ ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে কোনো অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অথবা পর্নোগ্রাফি সরঞ্জাম উদ্ধার করার জন্য যে কোনো সময় যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। ধারা 6-1, ধারা 6-2 বলা হয়েছে তল্লাশিকালে যদি কোনো কিছু জব্দ করা হয়, তাহলে সেই জব্দকৃত মালামাল বা সেই জব্দকৃত যন্ত্রাংশ কি করা যেতে পারে, আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। ধারা 6-2, ধারা 6-3-এ বলা হয়েছে এই আইনের অধীন যখন কোনো অপরাধ সংঘটিত হয়, সেই অপরাধ তদন্তকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ বা মোবাইল মোবাইল অপারেটর বা ইন্টারনেট সার্ভিস যে প্রোভাইডার থাকেন, অথবা অন্য কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ বা বেসরকারি কর্তৃপক্ষ নিকট যদি কোনো তথ্য পাওয়া যায়, অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে যদি কোনো তথ্য পান, তাহলে সেই তথ্য আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা যখন কোনো বিষয় তদন্ত করেন, তিনি কি করেন? তদন্ত করার ক্ষেত্রে তিনি বিভিন্ন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেন। যদি কোনো ব্যক্তির জবানবন্দি নেওয়া প্রয়োজন হয়, জবানবন্দি নিতে পারেন। যদি কোনো বস্তুর সাক্ষ্য যদি পাওয়া যায়, তাহলে তিনি সেগুলোও সংগ্রহ করতে পারেন। এছাড়া অন্য কোনো তথ্য যদি পাওয়া যায়, সে তথ্য মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে উদ্ধার করার চেষ্টা করেন। তদন্ত করার উদ্দেশ্য একটাই, যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা, অপরাধীকে গ্রেপ্তার করা, তারপর সেই সাক্ষ্য প্রমাণগুলা কি করা, আদালতে হস্তান্তর করা। কিসের জন্য? সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধের বিষয় প্রমাণ করার জন্য। তাহলে এখানে সেই কথাটাই বলা হয়েছে 6-3-এ, যে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যদি কোনো তথ্য পান, তাহলে সেই তথ্য আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-3। ধারা 13, 13 ধারায় বলা হয়েছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের করার শাস্তি। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য মিথ্যা মামলা দায়ের করেন, যেখানে আপনার আইনানুগ কোনো অধিকার নাই, আপনি জানেন যে আমার আইনানুগ কোনো অধিকার নাই, আমার মামলা দায়ের করা কি নাই, আইনানুগ কোনো অধিকার নাই, কোনো ব্যক্তি আমার ক্ষতি করে নাই, আমি যদি ক্ষতির সম্মুখীন না হই, তাহলে তো আমি মামলা দায়ের করতে পারবো না। এখন কোনো ব্যক্তি কি, আপনি আপনার চিন্তাধারায় কি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে, এখন কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য বা কোনো ব্যক্তিকে হয়রানি করার জন্য আপনি যদি কোনো মামলা দায়ের করেন বা অভিযোগ দায়ের করেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 13-1। আর ধারা 13 দিয়ে বলা হয়েছে যখন মামলার বিচার শেষে বা শুনানি শেষে, যখন আদালত বা ট্রাইব্যুনাল অপরাধী ব্যক্তিকে বা অপরাধী তো নয়, অভিযুক্ত ব্যক্তিকে, যাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে, সেই অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনাল যদি খালাস প্রদান করেন, আর ট্রাইব্যুনালের নিকট বা আদালতের নিকট যদি এই মর্মে বিশ্বাস করার মতো কারণ থাকে যে যে অভিযোগকারী ব্যক্তি, যে ব্যক্তি অভিযোগ দায়ের করছেন, তিনি মিথ্যা মামলা অভিযোগ করছেন বা তিনি মিথ্যা অভিযোগ দায়ের করছেন, তাহলে সেই ব্যক্তিকে শাস্তি প্রদান করা যাবে ধারা 13-2। দুইটা একই বিষয়, অভিযুক্ত ব্যক্তি যিনি আছেন তাকে শাস্তি প্রদান কখন? প্রথমে হলো যিনি মিথ্যা মামলা দায়ের করেন, তাকে 13-1-এ 2 বছর সশ্রম কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আর ধারা 13-2 একই কথা বলা আছে, কোন মামলা যদি আদালত বা ট্রাইব্যুনাল যদি শুনানি শেষে অথবা বিচার শেষে
যদি রায় প্রদান করা হয় বা অপরাধী অভিযুক্ত ব্যক্তিকে যদি খালাস প্রদান করা হয় আর ট্রাইব্যুনাল বা আদালতের নিকট যদি এই মর্মে বিশ্বাস করার কারণ থাকে যে মামলাটি আসলে ভিত্তিহীন ছিল, মিথ্যা ছিল বা মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, এই ক্ষেত্রে অভিযোগকারী ব্যক্তিকে শাস্তি প্রদান করা যায় ধারা 13(2)। তাহলে ধারা 1 থেকে ধারা 13 গতকালকে পর্যন্ত হয়েছিল, আজকে আবার রিভিশন হলো। কোনো সমস্যা আছে কোনো ধারায়? ধারা 1 থেকে ধারা 13 বুঝতে কারো কোনো সমস্যা আছে কোনো ধারায়? না কোনো সমস্যা নাই কোনো। আজকের নতুন ধারা 8, 8-এ বলা হয়েছে দণ্ড। এখানে যত ধারা পড়া হয়েছে, যতগুলো ধারা পড়া হয়েছে সবগুলা ধারাই বাতিল। শুধু কার্যকরী ধারা 2-এর গ এবং ঘ, পর্নোগ্রাফি সরঞ্জাম আর দণ্ড 8 ধারা। 8 ধারায় দণ্ডের কথা বলা হয়েছে 7 প্রকার। 7 প্রকারে বলতে 6 প্রকার মোটামুটি কার্যকরী, 7 নম্বরটা যেটা সেটার প্রয়োজন নাই। 8-এর 1 দণ্ড। যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করেন, যেগুলো বলবো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন আর লক্ষ্য রাখবেন। যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করেন বা উৎপাদন করার জন্য চুক্তিপত্র করেন, বা কোনো নারী, পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করেন, বা কোনো নারী, পুরুষ বা শিশুকে কোনো প্রলোভন দেখিয়ে তার জ্ঞাতে, মানে সে জেনে বুঝে এই কাজ করে, অথবা তার অজ্ঞাতে, মানে সে জানেই না যে তার কি ভিডিও ধরা হয়েছে বা তার ভিডিও করা হয়েছে, তার স্থির চিত্র নেওয়া হয়েছে বা তার কোনো ছবি ধারণ করা হয়েছে, তাহলে তার জ্ঞাতে অথবা অজ্ঞাতে যদি স্থির চিত্র, ভিডিও চিত্র বা চলচ্চিত্র ধারণ করেন, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন ধারা 8-এর 1। ধারা 8-এর 1। তাহলে পর্নোগ্রাফি তৈরি করার জন্য কাকে কাকে প্রয়োজন? একজন পুরুষ ব্যক্তির প্রয়োজন, বা একজন নারীর প্রয়োজন, বা একজন শিশুর প্রয়োজন। পর্নোগ্রাফি ভিডিও হোক, স্থির চিত্র হোক, কোনো ছবি হোক, কোনো অন্য কোনো জিনিস হোক, যা কিছু তৈরি করুক না কেন, এই তৈরি করার জন্য কাকে প্রয়োজন? একজন পুরুষকে প্রয়োজন, অথবা একজন নারীকে প্রয়োজন, অথবা একজন শিশুকে প্রয়োজন, অথবা সম্মিলিত সবাইকেই প্রয়োজন, নারী পুরুষ, পুরুষ নারী। ঠিক আছে? পর্নোগ্রাফি তৈরি করতে গেলে নারী, পুরুষ, শিশু এদেরকে প্রয়োজন আছে। এদের ছাড়া পর্নোগ্রাফি তৈরি করা যাবে না বা পর্নোগ্রাফি তৈরি করা সম্ভব না। ধারা 8-এর 1 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি কি করেন? উৎপাদন করেন বা উৎপাদন করার জন্য চুক্তিপত্র করেন। এখন যদি পর্নোগ্রাফি তৈরি করতে চায় কোনো ব্যক্তি, যদি পর্নোগ্রাফি তৈরি করার ক্ষেত্রে কোনো নারীকে যদি কি করে, কোনো নারীর সাথে যদি বলে বা চুক্তি করে যে পর্নোগ্রাফি তৈরি করব, পর্নোগ্রাফি তৈরিতে কোনো নারী বা পুরুষ যদি সহায়তা করে বা সাহায্য করে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই তাদের সাথে চুক্তি করতে হবে যে আমি একটা ভিডিও ধারণ করব, অথবা আমি একটা স্থির চিত্র নেব, এই চিত্র নেওয়ার জন্য তোমাকে কত টাকা দিতে হবে বা তুমি কত টাকা নেবে। এটা 2 ভাবে হতে পারে, একটা চুক্তিপত্রের মাধ্যমে হতে পারে, একটা চুক্তিপত্র ছাড়াই হতে পারে। সেটা হলো ওই ব্যক্তির অজ্ঞাত অজ্ঞাত অবস্থায়, সে ব্যক্তি জানে না যে কখন ভিডিও ধারণ করা হয়েছে বা কখন স্থির চিত্র ধারণ করা হয়েছে বা কখন চলচ্চিত্র ধারণ করা হয়েছে। তাহলে 2টা ক্ষেত্রে হতে পারে, একটা হলো অনুমতি সাপেক্ষে যেটা চুক্তিপত্রের মাধ্যমে, একটা হতো অনুমতি ব্যতীত বা অজ্ঞাত বশবর্তী হয়ে যদি করা হয়। অজ্ঞাত যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি জানবে না, সেক্ষেত্রে চুক্তি করার প্রয়োজনও হবে না। তাহলে ধারা 8-এর 1 হলে 2 ভাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করতে চান বা উৎপাদন করার জন্য কোনো নারী বা পুরুষের সাথে চুক্তিপত্র করেন বা চুক্তি করেন, অথবা কোনো নারী বা পুরুষ বা শিশুকে যদি কোনো বিষয়ে প্রলোভন দেখান বা ভয়ভীতি দেখিয়ে যদি কোনো চলচ্চিত্র ধারণ করেন বা কোনো স্থির চিত্র ধারণ করেন, সেটা তার জ্ঞাতসারে হোক অথবা তার অজ্ঞাতসারে হোক, তাহলে তৈরি করলে তাহলে তার শাস্তি ধারা 8-এর 1।
ধারা 8-1। তাহলে আমরা বলতে পারি যে 8-1 ধারায় বলা আছে, পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য বা তৈরি করার জন্য কোনো নারী পুরুষ বা শিশুর সাথে চুক্তিপত্র করা যেতে পারে, অথবা কোনো নারী পুরুষ বা শিশুকে কোনো বিষয়ে প্রলোভন দেখানো যেতে পারে বা ভয়ভীতি দেখানো যেতে পারে। ভয়ভীতি দেখানোর মাধ্যমেও কি করা যেতে পারে, এই পর্নোগ্রাফি তৈরি করা যেতে পারে। অথবা ভয়ভীতি দেখানো হলো বা প্রলোভন দেখানো হলো যে তোমাকে এই জিনিস দেওয়া হবে, তুমি এই জিনিস পাবে। একটা শিশুকে তো বোঝানো সহজ। এখন একটা শিশুকে যদি কোনোভাবে যদি কোনো প্রলোভন দেখায়, যদি বোঝায়, বোঝানোর পরে যদি ওই শিশুর দ্বারা কোনো পর্নোগ্রাফি তৈরি করে, পর্নোগ্রাফি স্থিরচিত্র হোক, ভিডিও চিত্র হোক বা চলচ্চিত্র হোক, যাই কিছু তৈরি করবে না কেন, যে ব্যক্তি তৈরি করবেন না কেন, তার অপরাধ হবে ধারা 8-1। তাহলে এখানে যদি কোনো সময় প্রশ্ন হয় যে ক নামক একজন ব্যক্তি কোনো শিশু, কোনো নারী বা কোনো পুরুষকে কোনো বিষয়ে প্রলোভন দেখিয়ে কি করে, পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো ভিডিও বা কোনো স্থির চিত্র বা কোনো অডিও চিত্র বা কোনো সংলাপ অথবা কোনো অভিনয় বা কোনো নৃত্য যদি কি করে, ধারণ করে, বা ওই পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো ভিডিও যদি উৎপাদন করে বা তৈরি করে বা প্রস্তুত করে, তাহলে তার শাস্তি কত ধারা, তার শাস্তি কত ধারা আইনের আলোকে আলোচনা করুন। তাহলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের ধারা 8-1 অনুযায়ী যদি কোনো ব্যক্তি বা ক নামক একজন ব্যক্তি বা খ নামক একজন ব্যক্তি কোনো নারী পুরুষ বা কোনো শিশুকে প্রলোভন দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে বা চুক্তিপত্রের মাধ্যমে তার জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যদি কোনো ভিডিও ধারণ করে বা কোনো স্থিরচিত্র ধারণ করে বা কোনো চলচ্চিত্র যদি ধারণ করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 8-1। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 8-1 ধারা। 8-1 ধারা। তাহলে 8-1 ধারায় বলা হয়েছে, চুক্তিপত্রের মাধ্যমে করা যেতে পারে, কোনো নারী পুরুষ বা শিশুকে প্রলোভন দেখিয়েও করা যেতে পারে, কোনো নারী পুরুষ বা শিশুকে ভয়ভীতি দেখিয়েও করা যেতে পারে, অথবা কোনো নারী বা পুরুষ বা শিশুকে তার জ্ঞাতসারে বা তার অজ্ঞাতসারে কি করা যেতে পারে, এই পর্নোগ্রাফি তৈরি করা যেতে পারে, প্রস্তুত করা যেতে পারে বা উৎপাদন করা যেতে পারে। যদি কোনো ব্যক্তি এরূপ কোনো কিছু করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 8-1। ধারা 8-1। ধারা 8-2। ধারা 8-2। 8-2 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করেন বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোনো সুবিধা আদায় বা কোনো ব্যক্তির জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ধারণকৃত কোনো পর্নোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক নির্যাতন করেন, তাহলে তিনি অপরাধী হবেন ধারা 8-2। ধারা 8-2। তাহলে ধারা 8-1 বলা হয়েছে, চুক্তিপত্রের মাধ্যমে কোনো নারী পুরুষ বা শিশুকে প্রলোভন দেখিয়ে বা কোনো নারী পুরুষ বা শিশুকে ভয়ভীতি দেখিয়ে কি করা যেতে পারে, এই অডিও চিত্র, ভিডিও চিত্র বা পর্নোগ্রাফি তার জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে প্রস্তুত করা যেতে পারে, তৈরি করা যেতে পারে, উৎপাদন করা যেতে পারে। যদি কোনো ব্যক্তি এরূপ কিছু করেন, তাহলে তার শাস্তি ধারা 8-1। আর ধারা 8-2 বলা হয়েছে, যদি এইগুলা ব্যবহার করে কোনো ব্যক্তি কোনো নারী বা শিশু বা পুরুষকে যদি ভয়ভীতি দেখায় বা কোনো সামাজিক বা কোনো ব্যক্তির যদি মানহানি করে, মান সম্মানে যদি হানি ঘটায়। এখন দেখা গেল যে কোনো ব্যক্তি কি করছে, অজ্ঞাতসারে কোনো ব্যক্তির একটা ছবি উঠাইছে বা কোনো ব্যক্তির কোনো ভিডিও ধারণ করছে। এখন ভিডিও ধারণ করার পর আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কি করে, ব্ল্যাকমেল করে যে তুমি টাকা দাও, না হলে অন্য কোনো জিনিস চাই, বা অন্য কোনো কিছু যদি হাতিয়ে নিতে চায়, বা অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে সেই, বা অন্য কোনো যদি সুবিধা আদায় করতে চায়, সেক্ষেত্রে কি করে, এই স্থির চিত্র বা ভিডিও চিত্র দ্বারা তাকে ব্ল্যাকমেল করে। ঠিক আছে, যে আমার এই জিনিস চাই, এই জিনিস যদি আমি না পাই, তাহলে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। এটা প্রেমিক প্রেমিকা সংক্রান্ত বেশি অপরাধ হয়। প্রেমিক প্রেমিকা সংক্রান্ত, অর্থাৎ একজন আর একজনের কি করে, ছবি নেয়, ভিডিও নেয়, ভিডিও নেওয়ার পরে এগুলা দিয়ে কি করে, ব্ল্যাকমেল করে, টাকা দাও, না হলে অন্য কিছু দাও, না হলে এটা আমি ইন্টারনেটে ছেড়ে দেবো বা অমুক জায়গায় ছেড়ে দেবো, ফেসবুকে ছেড়ে দেবো, ঠিক আছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ছেড়ে দেবো। তাহলে ওই ব্যক্তির কি হবে, মানহানি হবে, তার সম্মানে হানি ঘটবে। সে সামাজিক মানুষ হিসেবে বা ব্যক্তি ব্যক্তি মর্যাদা হিসেবে তার কি হবে, অবশ্যই হানি ঘটবে। অথবা ভয়ভীতির মাধ্যমে যদি অর্থ আদায় করতে চায়, সেক্ষেত্রে অর্থও আদায় করতে পারে, বা অন্য কিছু যদি তার আদায় করার চেষ্টা থাকে, সেক্ষেত্রে চেষ্টা করতে পারে। তাহলে এই যদি এইরূপ যদি কোনো চেষ্টা থাকে, তাহলে তার অপরাধ হবে ধারা 8-2। ধারা
আটের দুই। ধারা আটের একে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য, তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য যদি চুক্তিবদ্ধ হন, অথবা কোনো নারী বা শিশুকে যদি প্রলোভন দেখান বা ভয়ভীতি দেখিয়ে তার জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যদি কোনো স্থির চিত্র, ভিডিও চিত্র বা চলচ্চিত্র যদি ধারণ করেন, তাহলে তার শাস্তি ধারা আটের এক। আর ধারা আটের দুই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে, মনে করেন যে আটের এক ধারায় পর্নোগ্রাফি সে অলরেডি তৈরি করছে, এখন সেই পর্নোগ্রাফির মাধ্যমে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সামাজিক ও ব্যক্তি মর্যাদা যদি হানি করেন, অথবা ভয়ভীতি প্রদর্শন করেন, অথবা ভয়ভীতির মাধ্যমে যদি ব্ল্যাকমেইল করেন, অথবা ওই ভয়ভীতির মাধ্যমে যদি অর্থ আদায় করতে চান বা অন্য কোনো সুবিধা আদায় করতে চান, ঠিক আছে, অথবা তার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো পর্নোগ্রাফির মাধ্যমে যদি মানসিক চাপের সৃষ্টি করেন বা মানসিক নির্যাতন করেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা আটের দুই। তাহলে কোন কোন ক্ষেত্রে অপরাধ হবে? যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা যদি হানি করেন, কি করেন, সামাজিক বা ব্যক্তি মর্যাদা যদি হানি করেন, তারপর ওই ব্যক্তি যদি ভয়ভীতির মাধ্যমে, পর্নোগ্রাফির দ্বারা যদি ভয়ভীতি দেখায়, ভয়ভীতির মাধ্যমে যদি অর্থ বা টাকা পয়সা যদি দাবি করেন, অথবা মানসিক চাপের যদি সৃষ্টি করেন, অথবা অন্য কোনো যদি সুবিধা আদায় করতে চান, সেই সুবিধা যদি আদায় করেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা আটের দুই। যদি প্রস্তুত করেন, প্রস্তুত করলে শাস্তি হবে ধারা আটের এক। আর ধারা আটের দুই বলা হয়েছে যদি ওই পর্নোগ্রাফি ব্যবহার করে কোনো ব্যক্তির মান সম্মানের হানি ঘটান, অথবা কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে যদি টাকা পয়সা যদি দাবি করেন, অথবা অন্য কোনো সুবিধা যদি দাবি করেন বা আদায় করেন, অথবা কোনো মানুষের যদি মানসিক চাপের সৃষ্টি করেন বা মানসিক নির্যাতন করেন, তাহলে তার শাস্তি হবে ধারা আটের দুই। ধারা আটের দুই। ধারা আটের তিন। ধারা আটের তিন। আটের তিন ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করেন। না, ধারা আটের তিনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা আটের তিন। এখন ইন্টারনেটের মাধ্যমে বা ওয়েবসাইটে, এখন ইন্টারনেট, ওয়েবসাইট এগুলা বিভিন্ন জায়গায় কি এই সকল পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও থাকে, বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে কি করা যায়, এগুলো ওয়েবসাইটে এই পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন ভিডিও বা স্থিরচিত্র এগুলা পাওয়া যায়। এখন কোনো ব্যক্তি যদি এই ইন্টারনেট, ওয়েবসাইট বা মোবাইল ফোন অথবা অন্য অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইস, এগুলো ডিভাইসের মাধ্যমে যদি পর্নোগ্রাফি সরবরাহ করেন, ঠিক আছে, পর্নোগ্রাফি যদি সরবরাহ করেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা আটের তিন। ধারা আটের তিন। ধারা আটের তিনের অপরাধটা কি? যদি কোনো ব্যক্তি ইন্টারনেট অথবা কোনো ওয়েবসাইট অথবা কোনো মোবাইল অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি পর্নোগ্রাফি সরবরাহ করেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা আটের তিন। তা ধারা আটের একে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি তৈরি করেন তার অপরাধ। ধারা আটের দুয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি দ্বারা কোনো ব্যক্তির সম্মানে হানি ঘটায় বা মান সম্মানের যদি হানি ঘটায়, অথবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যদি টাকা পয়সা দাবি করে বা অন্য কোনো সুবিধা দাবি করে, অথবা পর্নোগ্রাফির মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে মানসিক নির্যাতন করে, তাহলে তার শাস্তি হবে ধারা আটের দুই। আর ধারা আটের তিনে বলা হয়েছে এই পর্নোগ্রাফি যদি সরবরাহ করা হয়, সরবরাহ কিভাবে করা হবে, কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, কোনো ইন্টারনেটের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো মোবাইলের মাধ্যমে অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইস, এই সকল যন্ত্রাংশের মাধ্যমে যদি সরবরাহ করা হয়, অর্থাৎ একজনের কাছ থেকে যদি অন্যজনের কাছে প্রেরণ করা হয়, বা এমন একটা জায়গায় রাখা হলো যেখান থেকে অন্যজন কি মানে এমনিতেই পাবে, এমনিতেই নিতে পারবে, এরূপ কোনো জায়গায় যদি রাখা হয়, যেমন ইন্টারনেটে মাধ্যমে যদি কোনো ওয়েবসাইটে যদি সংরক্ষণ করা হয় বা যদি কোনো ওয়েবসাইটে সরবরাহ করা হয়, সেই ওয়েবসাইট থেকে কি করতে পারবে, যে কোনো সময় যে কোনো মানুষ দেখতে পারবে, ডাউনলোড দিতে পারবে বা সে সেটা ব্যবহার করতে পারবে। ধারা আটের তিন। ধারা আটের তিন। ধারা আটের চার।
ধারা 8-এর 1 উৎপাদন করা, ধারা 8-এর 2 ওই পর্নোগ্রাফি ব্যবহার করে বিভিন্ন প্রকার সুবিধা গ্রহণ করা যদি চেষ্টা করে, বা কোনো ব্যক্তিকে যদি মানসিক নির্যাতন করে বা ভয়ভীতি দেখায়, বা টাকা পয়সা আহ, টাকা পয়সা বা অর্থ সম্পদ যদি আত্মসাৎ করে, বা অর্থ সম্পদ যদি দাবি করে, অথবা অন্য কোনো সুবিধা যদি দাবি করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি ধারা 8-এর 2। ধারা 8-এর 3 যদি সরবরাহ করে, সরবরাহটা কিভাবে হবে? ইন্টারনেটের মাধ্যমে বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে যদি সরবরাহ করে, তাহলে তার শাস্তি হবে ধারা 8-এর 3। ধারা 8-এর 4। ধারা 8-এর 4 8-এর 4 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 8-এর 4। ধারা 8-এর 4। এখন পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি কিভাবে করা যেতে পারে? আমরা সাধারণত জানি বিভিন্ন মেলায় বিভিন্ন ধরনের প্রদর্শনী হয়ে থাকে। এরূপ কোনো মেলায় বা এরূপ মেলা জাতীয় কোনো অনুষ্ঠানে যদি আপনার এই পর্নোগ্রাফি যদি প্রদর্শন করা হয়, তাহলে সেখানে গণউপদ্রব সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থাকে। সেখানে গণউপদ্রব সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থাকে। যদি কোনো ব্যক্তি এরূপ গণউপদ্রব সৃষ্টি করার জন্য বা সৃষ্টি করতে এরূপ কোনো পর্নোগ্রাফি প্রদর্শন করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 8-এর 4। ধারা 8-এর 4, যেখানে গণশান্তি নষ্ট হবে বা জনগণের আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে বা জনগণের অসুবিধা হতে পারে, এরূপ কার্যক্রম করে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শন করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 8-এর 4। তাহলে ধারা 8-এর 1 উৎপাদন করা, ধারা 8-এর 2 ভয়ভীতি প্রদর্শন করা বা মানসিক নির্যাতন করা, ধারা 8-এর 3 পর্নোগ্রাফি সরবরাহ করা। কিভাবে? ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে বা ডিজিটাল অন্য কোনো ডিভাইসের মাধ্যমে যদি সরবরাহ করেন, তাহলে শাস্তি হবে ধারা 8-এর 3। আর ধারা 8-এর 4-এ বলা হয়েছে, যদি এই পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে যদি গণশান্তি যদি বিঘ্ন করা হয় বা গণ উপদ্রব যদি সৃষ্টি করা হয়, তাহলে তার শাস্তি হবে ধারা 8-এর 4। ধারা 8-এর 5। ধারা 8-এর 5। ধারা 8-এর 5-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি বিক্রয় করেন, ভাড়া করেন, বিতরণ করেন, সরবরাহ করেন, প্রকাশ্যে প্রদর্শন করেন, বা যে কোনো প্রকারে প্রচার করেন, বা উক্ত উদ্দেশ্যে প্রস্তুত করেন, উৎপাদন করেন, পরিবহন করেন বা সংরক্ষণ করেন, বা কোনো পর্নোগ্রাফি প্রাপ্তি স্থান সম্পর্কে কোনো প্রকারের বিজ্ঞাপন প্রচার করেন, এই উপধারার অধীনে অপরাধ বলে বিবেচিত হবে। এবং কোনো কার্য সংগঠনের যদি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে তিনি কি হবেন? অপরাধী হবেন। ধারা 8-এর 5। ধারা 8-এর 5। ধারা 8-এর 5-এ ক, খ, গ দেওয়া আছে। ক, খ, গ আমাদের প্রয়োজন নয়, আমরা একটানা পড়ে যাব। একটানা কি হবে? 8-এর 5 দ্বারাই বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি কি করেন? বিক্রয় করেন। বিক্রয় সাধারণত কোথায় করা হয়? আমাদের গ্রামে গঞ্জে, হাটে বাজারে যে সকল দোকান থাকে, কম্পিউটার দোকান, এগুলা দোকানে সাধারণত পর্নোগ্রাফি সংক্রান্ত ভিডিও সংরক্ষণ করা হয়, বাজারজাত করা হয়, বা বিভিন্ন সিডি ভিসিডির যে দোকানগুলো থাকে, বা আগে আমরা ছোটবেলায় দেখতাম বিভিন্ন সিনেমা হল থাকতো হাট বাজারগুলোতে। হাট বাজারগুলোতে সিডি ভিসিডির বিভিন্ন কি থাকতো? বিভিন্ন সিনেমা ঘর থাকতো। এগুলো সিনেমা ঘরে এগুলো প্রদর্শন করা যেতে পারে। এগুলো যদি প্রদর্শন করা হয় এমন কোনো জায়গায়, বা ভাড়া করা হয় বা বিক্রি করা হয়, বা প্রচার করা হয় বা বিতরণ করা হয় বা সরবরাহ করা হয় অথবা প্রদর্শন করা হয়, বা যে কোনো প্রকারে যদি প্রচারণা করা হয়, সেটা উৎপাদন বা যদি কি উৎপাদন, পরিবহন বা সংরক্ষণ করে কোনো পর্নোগ্রাফি কোন কোন প্রাপ্তিস্থান সমূহ, অর্থাৎ কোথায় পাওয়া যাবে সে বিষয়ে যদি বিজ্ঞাপন প্রচার করা হয়। যেমন এখন আমরা হাটে বাজারে রাস্তাঘাটে চলতে ফিরতে দেখতে পারি যে অমুক জায়গায় একটি স্কুল খোলা হয়েছে, এই স্কুল ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, এই জাতীয় কি বিভিন্ন বিজ্ঞাপন থাকে, ব্যানার থাকে, ফেস্টুন থাকে। এই সকল ব্যানার ফেস্টুনের মাধ্যমে যদি প্রচার প্রচারণা করা হয় যে অমুক জায়গায় পর্নোগ্রাফি সংক্রান্ত কি পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়, বা পর্নোগ্রাফি অমুক জায়গায় উৎপাদন করা হয়, বা পর্নোগ্রাফি অমুক জায়গায় প্রস্তুত করা হয়, তৈরি করা হয়, সরবরাহ করা হয়, বাজারজাত করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, এই সংক্রান্ত যদি কোনো ব্যক্তি প্রচার প্রচারণা চালায়, তাহলে তার অপরাধ হবে ধারা 8-এর 5।
এছাড়াও যে ব্যক্তি পর্নোগ্রাফি বিক্রয় করেন, সংরক্ষণ করেন, বাজারজাত করেন, প্রদর্শন করেন, প্রদর্শন করেন বা সরবরাহ করেন, তার শাস্তি হবে ধারা ৮-৫। ধারা ৮-৫। ধারা ৮-৫-এর দুইটা বিষয় হলো, এখানে একটা বিষয়, যদি কোনো ব্যক্তি এগুলো সরবরাহ করেন বা প্রদর্শন করেন, বাজারজাত করেন, সংরক্ষণ করেন, রক্ষণাবেক্ষণ করেন, ধারা ৪ ধারার যে অপরাধের কথা বলা আছে, সেই মোট কথা ৪ ধারার অপরাধটা যদি লঙ্ঘন করেন কোনো ব্যক্তি, তাহলে তার শাস্তি হবে ধারা ৮-৫। এছাড়াও যে মনে করেন, যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি এখানে তৈরি করা হয়, পর্নোগ্রাফি এখানে প্রদর্শন করা হয়, পর্নোগ্রাফি এখানে প্রচার করা হয়, পর্নোগ্রাফি এখানে প্রস্তুত করা হয়, উৎপাদন করা হয়, তৈরি করা হয় বা সরবরাহ করা হয় বা বাজারজাতকরণ করা হয়, এই সংক্রান্ত যদি কোনো ব্যক্তি প্রচার প্রচারণা চালায় বা কোনো বিজ্ঞপ্তি যদি দেয় যে এইখানে পাওয়া যায়, বা প্রাপ্তি স্থান সম্পর্কে যদি কোনো প্রচার প্রচারণা চালায় বা বিজ্ঞাপন প্রচার করেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা ৮-৫। এখানে দুইটা অপরাধ হবে। এক ব্যক্তি সংরক্ষণ করবে, আর এক ব্যক্তি প্রচার প্রচারণা চালাইবে যে এখানে পাওয়া যায়, এখানে সংরক্ষণ করা হয়, এখানে ধারণ করা হয়, এখানে উৎপাদন করা হয়, বা এখানে কি করা হয়, পরিবহন করা হয়, সংরক্ষণ করা হয়, ঠিক আছে। এই জাতীয় যদি কোনো ব্যক্তি প্রচারণা চালায়, তাহলে তার শাস্তি হবে ধারা ৮-৫। ধারা ৮-৫। ধারা ৮-৫টা খুবই গুরুত্বপূর্ণ। ধারা ৮-৫, শুধু ধারা ৮-৫টাই গুরুত্বপূর্ণ। ধারা ৮-২, ধারা ৮-২ সাধারণত এটা সবসময় ঘটে থাকে বা সবসময় হয়ে থাকে, যে পর্নোগ্রাফির মাধ্যমে কোনো ব্যক্তির মান সম্মানে হানি ঘটানো বা সামাজিক সম্মান যে থাকে সেই সম্মানে হানি ঘটানো, অথবা পর্নোগ্রাফির মাধ্যমে কোনো ব্যক্তির কি করা, কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা দাবি করা বা অর্থ সম্পত্তি দাবি করা বা অন্য কোনো সুবিধা আদায় করা, অথবা পর্নোগ্রাফির মাধ্যমে কোনো ব্যক্তিকে কি করা, মানসিক নির্যাতন করা। এই মানসিক নির্যাতন যদি কোনো ব্যক্তি করেন, তাহলে তার শাস্তি হবে ধারা ৮-২। আর ধারা ৮-৫-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি সংরক্ষণ করেন, বাজারজাত করেন, রক্ষণাবেক্ষণ করেন, প্রদর্শন করেন, তৈরি করেন, প্রস্তুত করেন, আহ যদি সংরক্ষণ করেন, তাহলে তার শাস্তি হবে ধারা ৮-৫। আরো একটা বিষয় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই প্রচার যদি কোনো ব্যক্তি প্রস্তুত, উৎপাদন বা পরিবহন বা সংরক্ষণ সংক্রান্ত কোনো পর্নোগ্রাফি যদি প্রচার প্রচারণা চালায়, যে এখানে পাওয়া যায়, এখানে উৎপাদন করা হয়, এখানে বাজারজাতকরণ করা হয়, এখানে সংরক্ষণ করা হয়, তাহলে তার শাস্তি হবে ধারা ৮-৫। ধারা ৮-৫। তো ধারা ৮-১-এ বলা হয়েছে পর্নোগ্রাফি উৎপাদন করা। ধারা ৮-২-এ বলা হয়েছে পর্নোগ্রাফি সংক্রান্ত ভয়ভীতি দেখানো বা কোনো টাকা পয়সা আত্মসাৎ করা বা টাকা পয়সা আদায় করা বা অন্য কোনো সুবিধা আদায় করা বা কোনো মানসিক নির্যাতন করা। ধারা ৮-৩-এ বলা হয়েছে সরবরাহ করা। সরবরাহ কিভাবে হবে? সরবরাহটা হবে কোনো ইন্টারনেটের মাধ্যমে বা কোনো ডিভাইসের মাধ্যমে বা কোনো মোবাইলের মাধ্যমে বা কোনো কম্পিউটার বা কম্পিউটার যন্ত্রাংশের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে। ধারা ৮-৪-এ বলা হয়েছে, যদি গণশান্তি যদি নষ্ট করা হয় বা গণ উপদ্রব করা হয় পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে, তাহলে শাস্তি হবে ধারা ৮-৪। আর ধারা ৮-৫-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এগুলা পর্নোগ্রাফি নিজে সংরক্ষণ করেন, বাজারজাত করেন, রক্ষণাবেক্ষণ করেন, প্রদর্শন করেন, তাহলে তার শাস্তি ধারা ৮-৫। এছাড়াও যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, প্রস্তুত করার জন্য বা পর্নোগ্রাফির প্রাপ্তি স্থান সম্পর্কে, অর্থাৎ পর্নোগ্রাফি কোথায় পাওয়া যায়, যেমন স্কুল কলেজে যেমন বিজ্ঞাপন দেওয়া যায় এই জায়গায় একটা স্কুল কলেজ হয়েছে, এরূপ যদি কোনো ব্যক্তি বিজ্ঞাপন দেওয়া যায় যে অমুক বাজারের অমুক হাটে বা অমুক বাজারের অমুক দোকানে কি পাওয়া যায়, পর্নোগ্রাফি সংক্রান্ত ভিডিও পাওয়া যায়, স্থির চিত্র পাওয়া যায়, বা এখানে প্রদর্শন করা হয়, এই জাতীয় যদি কোনো ব্যক্তি প্রচার প্রচারণা চালায়, তাহলে তার শাস্তি হবে ধারা ৮-৫। ধারা ৮-৫। ধারা ৮-৬। ধারা ৮-৬। ধারা ৮-৬ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন করেন, বিতরণ করেন, মুদ্রণ বা প্রকাশনা বা শিশু পর্নোগ্রাফি বিক্রয়, সরবরাহ বা প্রদর্শন বা কোনো শিশু পর্নোগ্রাফি বিজ্ঞাপন প্রচার করেন, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা ৮-৬। তা ধারা ৮-৬ মোট কথা বলা হয়েছে, শিশু সংক্রান্ত পর্নোগ্রাফির যে অপরাধগুলো হয় সেই অপরাধের শাস্তি ধারা ৮-৬। এখানে যদি কোনো ব্যক্তি শিশুকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন করেন বা শিশুর মাধ্যমে যদি পর্নোগ্রাফি বিতরণ করেন, ঠিক আছে, শিশুর দ্বারা যদি পর্নোগ্রাফি উৎপাদন করেন, শিশুর মাধ্যমে যদি পর্নোগ্রাফি বিতরণ করেন বা মুদ্রণ বা প্রকাশনা করেন, বা শিশু পর্নোগ্রাফি যদি বিক্রয়, সরবরাহ বা প্রদর্শন বা বিজ্ঞাপন প্রচার করেন, তাহলে শাস্তি ধারা ৮-৬।
অর্থাৎ শিশু সংক্রান্ত পর্নোগ্রাফি যদি উৎপাদন করা হয়, বিক্রয় করা হয়, বাজারজাত করা হয়, সংরক্ষণ করা হয়, এই সংক্রান্ত যদি কোনো প্রচার প্রচারণা চালানো হয়, তাহলে শাস্তি ধারা 8-এর 6, অর্থাৎ এই জাতীয় যে ব্যক্তি কার্যক্রম করবে সে ব্যক্তির শাস্তি হবে ধারা 8-এর 6। ধারা 8-এর 6, তাহলে ধারা 8-এর 6-তে শিশু সংক্রান্ত অপরাধ, অর্থাৎ শিশুর মাধ্যমে কোনো পর্নোগ্রাফি উৎপাদন করা যাবে না। এটা কিন্তু আবার বলা হয়েছে ধারা 8-এর 1-এও, যে কোনো নারী, পুরুষ বা শিশু সংক্রান্ত, শিশুর অজ্ঞাতে বা জ্ঞাতসারে কি করা যাবে না, এই পর্নোগ্রাফি তৈরি করা যাবে না বা সরবরাহ করাও যাবে না, ধারা 8-এর 1। আর ধারা 8-এর 6-এ বলা হয়েছে এখানে শিশু সংক্রান্ত অন্যান্য অপরাধ। শিশু সংক্রান্ত শুধু এই পর্নোগ্রাফি উৎপাদনই নয়, শিশুর দ্বারা পর্নোগ্রাফি কি বিতরণ করা যাবে না, বা কোনো প্রকাশনা করা যাবে না, বা মুদ্রণ করা যাবে না, বা এই শিশুর দ্বারা কি করা যাবে না, পর্নোগ্রাফি বিক্রয় করা যাবে না, শিশুর কাছেও বিক্রয় করা যাবে না, অথবা শিশুর মাধ্যমে অন্য কোনো ব্যক্তির নিকট এই বিক্রয় করা যাবে না, সরবরাহ করা যাবে না, বা প্রদর্শন করা যাবে না, বা প্রচার প্রচারণা করা যাবে না, যে শিশু সংক্রান্ত বা শিশুর পর্নোগ্রাফি পাওয়া যায়, শিশুর পর্নোগ্রাফি পাওয়া যায়, এই ধরনের কোনো প্রচার প্রচারণা করানো যাবে না, ধারা 8-এর 6। যদি কোনো ব্যক্তি এরূপ কোনো প্রচার প্রচারণা করেন বা কোনো উৎপাদন করেন বা কোনো সরবরাহ করেন বা শিশুর কাছে বিক্রয় করেন বা শিশুর মাধ্যমে বিক্রয় করেন বা সরবরাহ করেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 8-এর 6। ধারা 8-এর 6। ধারা 8-এর 7, এই আইনের অধীনে সংগঠিত কোনো অপরাধের সহিত প্রত্যক্ষভাবে জড়িত বা সহায়তাকারী ব্যক্তি প্রত্যেকেই একই দণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অপর কোনো ব্যক্তিকে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনে যদি সহায়তা করেন বা সাহায্য করেন, তাহলে দুইজনই একই ধরনের অপরাধ করছেন বলে গণ্য হবে, এবং দুইজনই একই ধরনের অপরাধে অভিযুক্ত হবেন এবং একই শাস্তি ভোগ করবেন। ধারা 8-এর 7। ধারা 8-এর 7, অর্থাৎ সহায়তাকারীর শাস্তি, ধারা 8-এর 7। তো ধারা 8-এর 1, কোনো ব্যক্তি, নারী বা পুরুষ বা শিশুর কি করা যাবে না, এখানে পর্নোগ্রাফি তৈরি করা যাবে না, উৎপাদন করা যাবে না, বা প্রস্তুত করা যাবে না, অথবা কোনো নারী, পুরুষ বা শিশুকে ভয়ভীতি দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে বা চুক্তিপত্রের মাধ্যমে তার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো কিছুই তৈরি করা যাবে না, স্থিরচিত্র, ভিডিও চিত্র বা কোনো চলচ্চিত্র ধারণ করা যাবে না, ধারা 8-এর 1। ধারা 8-এর 2, ধারা 8-এর 2-এ বলা হয়েছে পর্নোগ্রাফির মাধ্যমে কোনো ব্যক্তির সামাজিক মানহানি করা যাবে না, বা কোনো ব্যক্তির মানহানি করা যাবে না বা সম্মানে হানি ঘটানো যাবে না, অথবা পর্নোগ্রাফির মাধ্যমে কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখানো যাবে না, ভয়ভীতি দেখিয়ে কোনো ব্যক্তিকে টাকা পয়সা, অর্থ আত্মসাৎ করা যাবে না, বা অর্থ আদায় করা যাবে না, বা অন্য কোনো সুবিধা আদায় করা যাবে না, অথবা পর্নোগ্রাফির মাধ্যমে কোনো নারী বা পুরুষকে মানসিক নির্যাতন করা যাবে না, ধারা 8-এর 2। ধারা 8-এর 1, জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে চুক্তিপত্রের মাধ্যমে বা ভয়ভীতি দেখি বা প্রলোভনের মাধ্যমে কোনো ব্যক্তি, নারী বা শিশুর পর্নোগ্রাফি তৈরি করা যাবে না বা উৎপাদন করা যাবে না। ধারা 8-এর 2-এ বলা হয়েছে এই পর্নোগ্রাফি ব্যবহার করে কারো মানহানি করা যাবে না, মানসিক নির্যাতন করা যাবে না, বা অন্য কোনো সুবিধা আদায় বা টাকা পয়সা আদায় করা যাবে না। ধারা 8-এর 3-এ বলা হয়েছে সরবরাহ করা যাবে না। কি সরবরাহ করা যাবে না? এই পর্নোগ্রাফি এক স্থান হতে অন্য স্থানে প্রেরণ করা যাবে না। সেটা কি কি মাধ্যমে হতে পারে? ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হতে পারে, মোবাইলের মাধ্যমে হতে পারে, কম্পিউটারের মাধ্যমে হতে পারে। এখন ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস আছে বা ডিজিটাল বিভিন্ন ডিভাইস আছে, সেই ডিভাইসের মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যাবে না বা সরবরাহ করা যাবে না, বা ইন্টারনেটের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটে কি করা যাবে না, সরবরাহ করা যাবে না। ধারা 8-এর 3, এর বলা হয়েছে এই পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করা যাবে না। অর্থাৎ পর্নোগ্রাফি এমন ভাবে প্রদর্শন করা যাবে না যেখানে উপদ্রব সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয়, এভাবে কি করা যাবে না, পর্নোগ্রাফি প্রদর্শন করা যাবে না। ধারা 8-এর 5-এ বলা হয়েছে এই পর্নোগ্রাফি কি করা যাবে না, নিজের কাছে সংরক্ষণ করা যাবে না, বাজারজাত করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, বা হস্তান্তর করা যাবে না। অথবা এই পর্নোগ্রাফি এখানে পাওয়া যায়, পর্নোগ্রাফি এখানে উৎপাদন করা হয়, পর্নোগ্রাফি এখানে তৈরি করা হয়, বাজারজাত করা হয়, সংরক্ষণ করা হয়, এই সংক্রান্ত কোনো প্রচার প্রচারণা করা যাবে না। যদি কোনো ব্যক্তি করেন তাহলে তার অপরাধ হবে ধারা 8-এর 5। আর ধারা 8-এর 6-এ বলা হয়েছে শিশু সংক্রান্ত অপরাধ। পর্নোগ্রাফির শিশু সংক্রান্ত অপরাধ, অর্থাৎ কোনো শিশুর মাধ্যমে পর্নোগ্রাফি তৈরি করা যাবে না, কোনো শিশুর মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রয় করা যাবে না, কোনো শিশুর কাছেও পর্নোগ্রাফি বিক্রয় করা যাবে না, কোনো শিশুর মাধ্যমে সরবরাহ করা যাবে না,
বা কোনো মুদ্রণ করা যাবে না, বা কোনো প্রকাশনা করা যাবে না, বা কোনো স্থিরচিত্র ভিডিও চিত্র করা যাবে না, অথবা শিশুর মাধ্যমে এখানে শিশু সংক্রান্ত পর্নোগ্রাফি পাওয়া যায়, এ জাতীয় কোনো কিছু প্রচার প্রচারণা চালানো যাবে না। ধারা 8-6। আর ধারা 8-7, যে ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদনের ক্ষেত্রে বা পর্নোগ্রাফি অপরাধের ক্ষেত্রে অপর কোনো ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করবেন, উভয় ব্যক্তি অপরাধী হবেন, উভয় একই শাস্তি ভোগ করবেন এবং একই দণ্ড ভোগ করবেন, একই অভিযোগে অভিযুক্ত হবেন। ধারা 8-7। ধারা 8-7। তাহলে ধারা 1, পর্নোগ্রাফি আইনের 1 ধারায় বলা আছে এই আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে অভিহিত হবে। 2 ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। 2-এর গতে বলা হয়েছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বলতে বোঝায় মানুষের মনে যৌন উত্তেজনা সৃষ্টিকারী এমন কোনো স্থিরচিত্র, ভিডিও চিত্র, বা এমন কোনো প্রকাশনা, বা এমন কোনো সাময়িকী, বা এমন কোনো বই, অথবা এমন কোনো কার্টুন, এমন কোনো গ্রাফিক্স, এমন কোনো স্থিরচিত্র, বা এমন কোনো মূর্তি, বা এমন কোনো ভাস্কর্য যা মানুষের মনে যৌন উত্তেজনা সৃষ্টি করে, কিন্তু যার শিক্ষাগত বা যার শৈল্পিক কোনো মূল্য নেই বা জ্ঞান নেই, যা থেকে কোনো কিছু বোঝার নেই, এমন জিনিসকে কি বলা হয়? পর্নোগ্রাফি বলা হয়। ধারা 2-এর গ। ধারা 2-এর ঘতে বলা হয়েছে পর্নোগ্রাফি সরঞ্জাম। এই পর্নোগ্রাফি উৎপাদনের ক্ষেত্রে, বাজারজাতকরণের ক্ষেত্রে, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, সরবরাহ, এই যে সকল যাবতীয় ক্ষেত্রে যে সকল জিনিস বা যে সকল ডিভাইস বা যে সকল ইলেকট্রনিক ডিভাইস বা যে সকল কম্পিউটার ডিভাইস বা মোবাইল অথবা ক্যামেরা ব্যবহার করা হয়, প্রত্যেকটা জিনিসকেই পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। ধারা 2-এর ঘ। ধারা 4-এ বলা হয়েছে পর্নোগ্রাফি সংরক্ষণ করা যাবে না, বাজারজাত করা যাবে না, রক্ষণাবেক্ষণ করা যাবে না, ক্রয় করা যাবে না, আমদানি রপ্তানি করা যাবে না, প্রদর্শন করা যাবে না। ধারা 4। ধারা 5-এ বলা হয়েছে তদন্ত। ধারা 5-এর 1, একজন সাব ইন্সপেক্টর পদের অফিসার এর নিম্নে নয় অথবা অন্য সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ কি করতে পারবেন? তদন্ত কার্যক্রম করতে পারবেন। তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 5-এর 1। ধারা 5-এর 2, তদন্ত করার ক্ষেত্রে অবশ্যই তিনি 30 কার্য দিবস সময় পাবেন। 30 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত সমাপ্ত করা সম্ভব না হয়, তাহলে পুলিশ সুপার অথবা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার কি করতে পারবেন? আরো 15 দিন সময় পর্যন্ত বর্ধিত করতে পারবেন। ধারা 5-এর 3-এ বলা হয়েছে উপধারা 2 অনুসারে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করা সম্ভব না হয়, সেক্ষেত্রে অবশ্যই আদালতের অনুমোদন ক্রমে আরো 30 কার্য দিবস সময় পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ধারা 5-এর 3। ধারা 6-এ বলা হয়েছে জব্দ তালিকা, তল্লাশি এবং তল্লাশির পরে যা কিছু পাওয়া যাবে তা সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। ধারা 6-এর 1। ধারা 6-এর 1 বলা হয়েছে পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে পুলিশের একজন সাব ইন্সপেক্টর পদের নিম্ন নয় এমন কোনো কর্মকর্তা অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অথবা পর্নোগ্রাফি সরঞ্জাম উদ্ধার করার জন্য যে কোনো স্থানে যে কোনো সময় তল্লাশি করতে পারেন। ধারা 6-এর 1। ধারা 6-এর 2 বলা হয়েছে এই সকল তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে বা যা কিছু জব্দ করা যাবে তা আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-এর 2। ধারা 6-এর 3-এ বলা হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অথবা সরকার কর্তৃক অপর কোনো কর্তৃপক্ষের নিকট অথবা ইন্টারনেট প্রোভাইডার নিকট বা মোবাইল অপারেটরের নিকট অথবা ব্রডব্যান্ড সার্ভিস হোল্ডার যারা থাকেন বা ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার যারা থাকেন অথবা সরকারি বা বেসরকারি অন্য কোনো কর্তৃপক্ষের নিকট যদি কোনো তথ্য পাওয়া যায় বা কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে সেগুলো তথ্য প্রমাণ মামলা তদন্তকারী কোনো কর্মকর্তা যদি অন্য কোনো তথ্য প্রমাণ যদি পান, তাহলে প্রত্যেকটা জিনিসই আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-এর 3। ধারা 8 বলা হয়েছে দণ্ড কিরূপ হবে? ধারা 8-এর 1 উৎপাদন। ধারা 8-এর 2 ভয়ভীতি দেখানো বা মানসিক নির্যাতন। ধারা 8-এর 3 সরবরাহ। ধারা 8-এর 4 প্রদর্শনের মাধ্যমে গণশান্তি নষ্ট করা বা গণ উপদ্রব সৃষ্টি করা। ধারা 8-এ বলা হয়েছে এই পর্নোগ্রাফি সংক্রান্ত যদি কোনো ব্যক্তি ভাড়া করেন বা বিতরণ করেন বা প্রদর্শন করেন অথবা এখানে পাওয়া যায় বা এই জাতীয় যদি কোনো কিছু কোনো বিজ্ঞপ্তি প্রচার করেন, তাহলে সেই ব্যক্তির অপরাধ হবে। ধারা 8-এর 5। ধারা 8-এর 5 বিজ্ঞাপন, যেখানে পাওয়া যায়, এখানে রাখা হয়, এখানে বাজারজাত করা হয়, সংরক্ষণ করা হয়, ক্রয় বিক্রয় করা হয় বা এখান থেকে সরবরাহ করা হয়,
এই জাতীয় যদি কোনো ব্যক্তি প্রচার প্রচারণা চালান তাহলে তার শাস্তি হবে ধারা 8-5। ধারা 8-6 বলা আছে শিশু সংক্রান্ত অপরাধ। শিশুর মাধ্যমে পর্নোগ্রাফি উৎপাদন করা যাবে না, শিশুর মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ করা যাবে না, বা শিশুর মাধ্যমে সরবরাহ করা যাবে না, বা শিশুর কাছে পর্নোগ্রাফি সরবরাহ করা যাবে না বা বিক্রয় করা যাবে না, বা হস্তান্তর করা যাবে না। এই জাতীয় যদি কোনো অপরাধ কোনো ব্যক্তি করে তাহলে তার শাস্তি হবে ধারা 8-6। ধারা 8-6 ধারা 8-এর সাথে বলা হয়েছে, যে ব্যক্তি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনের ক্ষেত্রে অপর কোনো ব্যক্তিকে সহায়তা করবেন তাহলে তার শাস্তি হবে ধারা 8-7। এখানে অপরাধীর যে শাস্তি, সহায়তাকারী ব্যক্তির একই শাস্তি হবে, একই অপরাধ হবে, একই সাজা ভোগ করবেন বা একই দণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা 8-7। ধারা 13-তে বলা হয়েছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করার দণ্ড। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য বা হয়রানিমূলক বা হয়রানি করার জন্য যদি আইনানুগ আইনানুগ যদি কি বলে আইনানুগ অধিকার না থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন বা অভিযোগ দায়ের করেন তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 13-1। আর ধারা 13 বলা হয়েছে, যদি এই মামলা হয়, মামলার বিচার শেষে বা শুনানি শেষে যদি আদালত রায় প্রদান করেন বা অপরাধী ব্যক্তিকে বা অভিযুক্ত ব্যক্তিকে যদি খালাস প্রদান করেন এবং আদালত যদি এই মর্মে বিশ্বাস করেন যে আসলে মামলাটা মিথ্যা বা ভিত্তিহীন ছিল, তাহলে অভিযোগকারী ব্যক্তি, যে ব্যক্তি অভিযোগ করছে, তাকে শাস্তি প্রদান করতে পারেন। ধারা 13-2। তাহলে ধারা 1 থেকে ধারা 13 পর্যন্ত এই ধারা বা আইন বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার, সমস্যা নাই। তাহলে যদি সমস্যা না থাকে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আজকের মতো এখানেই শেষ। পর্নোগ্রাফি আর হবে না। পর্নোগ্রাফি হবে, রিভিশনের মতো হবে। রিভিশনের মতো হবে, পূর্ণাঙ্গ এইভাবে আর বোঝানো হবে না। তবে যদি কোনো ধারায় যদি ঝামেলা থাকে, যদি কোনো ধারায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই জানাবেন, অবশ্যই আমি নতুন করে বোঝাবো। অবশ্যই ঝামেলা থাকার কথা না, তেমন কিছুই নাই। তবে 8 ধারা আর 2 ধারা খুবই গুরুত্বপূর্ণ। 8 এবং 2, 8 এবং 2 ধারা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। আগামীকালকে ক্লাস হবে অবশ্যই জুয়া আইন না হলে সরাই আইন। জুয়া আইন না হলে সরাই আইন। তাহলে আজকের মতো এখানে ভালো থাকেন। রাত্রে ইনশাল্লাহ দেখা হবে দণ্ডবিধি আইনে। রাত্রে ইনশাল্লাহ দেখা হবে দণ্ডবিধি আইনে। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।